আপনি কি বিশ্বাস করবেন একজন মানুষের মৃত্যুর ৭৫ বছর পরেও তার দেহের কোষ এখনো বেঁচে আছে এবং বিজ্ঞানের জগতে বিপ্লব ঘটাচ্ছে। এই কোষগুলো পৃথিবীর প্রথম অমর কোষ। এগুলোকে ডাকা হয় হেলা নামে। এই হেলা কোষের পেছনে লুকিয়ে আছে অসাধারণ একটি গল্প। আজ শোনাবো সেই গল্প। ছবিতে যে ভদ্রমহিলাকে দেখতেছেন তার নাম হেনরিয়েটা লাক্স। তিনি ছিলেন আমেরিকার ভার্জিনিয়ার একজন আফ্রিকান আমেরিকান। ১৯২০ সালে জন্ম, ৫ সন্তানের মা, তামাক চাষির স্ত্রী। ১৯৫১ সালে মাত্র ৩১ বছর বয়সে তিনি জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হন। চিকিৎসার জন্য তিনি গিয়েছিলেন বাল্টিমোরের জন হপকিন্স হাসপাতালে। সে সময়ে আমেরিকাতে বর্ণবৈষম্য ছিল চরমে। তবে জন হপকিন্স ছিল অল্প কয়েকটি হাসপাতালের মধ্যে একটি যেখানে কৃষ্ণাঙ্গ রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা ছিল, যদিও তা হতো পৃথক কালার্ড ওয়ার্ডে। চিকিৎসার জন্য হেনরিয়েটা লাক্সের জরায়ু মুখ থেকে কিছু কোষ নমুনা নেওয়া হয়েছিল, কিন্তু তার বা তার পরিবারের অজান্তেই সেই নমুনার একটি অংশ আবার গবেষণার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। তৎকালীন সময়ে রোগীর অনুমতি ছাড়াই গবেষণার জন্য তার কোষ ব্যবহার করা সাধারণ বিষয় হলেও আজকের নৈতিক মানদণ্ডে সেটা গুরুতর অপরাধ। কে জানতো হেনরিয়েটা লাক্সের শরীরের সেই ক্যান্সার কোষের নমুনাই পরবর্তীতে পৃথিবী বদলে দেবে। জন হপকিন্স হাসপাতালের টিস্যু কালচার ল্যাবে হেনরিয়েটা লাক্সের শরীর থেকে আনা ক্যান্সার কোষগুলো পরীক্ষা করেছিলেন ডক্টর জর্জ গে। ডক্টর জর্জ গে এবং তার স্ত্রী মার্গারেট গে দীর্ঘদিন ধরে মানব কোষ কালচার বা সেল কালচার করার চেষ্টা করছিলেন, যা ছিল তখনকার সময় একটি বিরাট চ্যালেঞ্জ। বেশিরভাগ কোষই গবেষণাগারে কয়েকদিনের বেশি বাঁচত না, কিন্তু হেনরিয়েটার কোষগুলো ছিল ব্যতিক্রম। সেগুলো কেবল বেঁচেই রইল না, বরং অত্যন্ত দ্রুত গতিতে বিভাজিত হয়ে বাড়তে শুরু করলো। ডক্টর গে এই কোষগুলোর অসাধারণ ক্ষমতা বুঝতে পারেন এবং হেনরিয়েটা লাক্সের নামের প্রথম অংশগুলো নিয়ে এর নাম দেন হেলা। একটু ভেঙে বলি, খেয়াল করে শুনুন, সামান্য ব্রেন খাটান, তাহলে বুঝতে পারবেন বিষয়টি। আমাদের শরীর গঠিত হয়েছে অজস্র কোষ এবং তার সাথে প্রোটিন, পানি, মিনারেলস, রক্তের প্লাজমার মতো কিছু অকোষীয় উপাদান দিয়ে। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় ৬ থেকে ১০ লক্ষ কোটি কোষ থাকে। আমাদের শরীরে নানান টাইপের কোষ থাকে। তার ভেতরে এক ধরনের কোষ হলো স্টেম সেল। স্টেম সেল মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, অর্থাৎ ১টি থেকে ২টি হয়, ২টি থেকে ৪টি হয়। এভাবে বিভাজিত হয়ে নতুন স্টেম সেল যেমন তৈরি করতে পারে, আবার ভিন্ন কোনো কোষ প্রয়োজনে তৈরি করতে পারে। মানব সন্তান জন্মের সূচনা লগ্নে পিতার শুক্রাণু এবং মাতার ডিম্বাণুর মিলনের ফলে যে এককোষী জাইগোট তৈরি হয়, ওটাই প্রথম স্টেম সেল। ওখান থেকেই সেল ডিভিশন হয়ে হয়ে পূর্ণাঙ্গ মানব শরীর তৈরি হয়। পূর্ণাঙ্গ মানুষের শরীরের বিভিন্ন জায়গায় স্টেম সেল থাকে, যেমন চামড়ার নিচের স্তরে স্টেম সেল থাকে। এরা বিভাজিত হয়ে নতুন স্টেম সেল তৈরি করে, আবার চামড়ার অন্য কোষগুলো পুরাতন বা নষ্ট হয়ে গেলে সেই কোষ তৈরি করে দেয়, অর্থাৎ নষ্ট কোষ রিপ্লেস করে নতুন কোষ বানিয়ে। এই প্রসেস স্লো হয়ে গেলে আপনার চামড়া কুঁচকে যেতে শুরু করে। আমাদের বোন মেরুতে যে স্টেম সেল আছে তা প্রতিনিয়ত নতুন রক্তকণিকা তৈরি করতেছে। স্টেম সেল ছাড়া শরীরে আজ যেসব কোষ আছে তাতে কিছু টাইপের কোষে সেল ডিভিশন হয় না, আবার কিছু টাইপের কোষে হয়, যেমন লোহিত রক্তকণিকা, পূর্ণাঙ্গ মানুষের চোখের লেন্স, হার্টের কোষ, এসবে সেল ডিভিশন হয় না। একটি কোষের সেল ডিভিশন মানে কিন্তু সেই কোষটির মৃত্যু নয়, বরং রিপ্রোডাকশন। যেমন আপনার হাতের চামড়া কেটে গেলে কোষ বিভাজনের মাধ্যমে নতুন ত্বক তৈরি হয়। স্টেম সেল বাদে অন্য যেসব কোষে সেল ডিভিশন হয় সেসব কোষের ভেতরে যে ক্রোমোজোম থাকে তার মাথায় প্রোটেক্টিভ ক্যাপ স্ট্রাকচার থাকে, যাকে টেলোমেরেজ বলা হয়। একটি কোষ বিভাজিত হলে এই টেলোমেরেজ ছোট হয়ে যায়, প্রতিবার বিভাজনে আরো ছোট হয়। এভাবে হেইফলিক লিমিট অর্থাৎ 40 থেকে 60টা বিভাজনের পর টেলোমেরেজ এত ছোট হয়ে আসে যে এরপর আর ছোট হলে ক্রোমোজোমকে এসে প্রোটেক্ট করতে সক্ষম হয় না। এমন অবস্থায় ওই কোষ কিছু সময়কাল হয় ওভাবেই থেকে যায়, অর্থাৎ সেনেসেন্স স্টেটে, আর না হলে অ্যাপোপ্টোসিস হয়, অর্থাৎ কোষ আত্মহত্যা করে। তখন স্টেম সেল নতুন কোষ তৈরি করে ওই মৃত কোষকে প্রতিস্থাপন করে। এটা খুবই দরকারি একটা প্রক্রিয়া, কারণ এটা না থাকলে রিপিটেটিভ ডিভিশনের পর কোষে জেনেটিক এরর তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। কিন্তু যখন ক্যান্সার হয় তখন ক্যান্সার কোষ এই জিনিসটাকে ইগনোর করে, সে বিভাজিত হতেই থাকে। কিন্তু এসব তো হয় জীবিত মানুষের শরীরে, কিন্তু শরীরের বাইরে ল্যাবে সেখানে অল্প সময়কাল কোষ জীবিত রাখা যেত, সেটা ভালো কোষ হোক আর ক্যান্সার কোষ হোক। অথচ হেনরিয়েটা লাক্সের শরীর থেকে আনা ক্যান্সার কোষগুলো পরীক্ষা করে দেখা গেল তাতে যতক্ষণ পুষ্টি আর নিউট্রিয়েন্ট সরবরাহ করা হয় ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াস সেল ডিভিশন চলতেই থাকে। সাধারণ মানুষের কোষে 46টি ক্রোমোজোম থাকে,
হেনরিয়েটার ওই ক্যান্সার কোষে থাকে ৭৬ থেকে ৮০টি। আগেই বলেছিলাম সাধারণ মানুষের কোষে প্রতিবার বিভাজনে ক্রোমোজোমের মাথায় থাকা টেলোমেরেজ ক্যাপ ছোট হতে থাকে। ওদিকে হেনরিয়েটার কোষে এক ধরনের এনজাইম আছে যা ওই টেলোমেরেজ ছোট হয়ে যাওয়া ঠেকিয়ে দেয়। হেলা কোষ অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পায়, প্রতি ২০ থেকে ২৪ ঘন্টায় সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, যা সাধারণ কোষ এমনকি ক্যান্সার কোষের থেকেও দ্রুততর। হেলা কোষ অত্যন্ত সহনশীল এবং বিভিন্ন ধরনের গবেষণাগারে সহজে বেড়ে উঠতে পারে। এদের কালচার করা তুলনামূলকভাবে সহজ এবং কম ব্যয়বহুল। হেলা কোষ বিভিন্ন ভাইরাসের প্রতি অত্যন্ত সংবেদনশীল, ফলে ভাইরোলজি বা ভাইরাস বিদ্যার গবেষণার জন্য এটি বেশ উপযোগী। হেলা কোষ আবিষ্কারের পূর্বে মানব কোষ নিয়ে গবেষণার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গবেষণাগারে মানব কোষগুলোকে বাঁচিয়ে রাখা। দীর্ঘমেয়াদী মানব কোষ কালচার সম্ভব না হয় কোষীয় জীববিজ্ঞান বা সেল বায়োলজি, ভাইরোলজি এবং বিভিন্ন রোগের কারণ এবং প্রক্রিয়া নিয়ে গবেষণা মারাত্মকভাবে সীমিত ছিল। এছাড়াও সে সময় কোষ কালচারের জন্য কোনো নির্দিষ্ট মানসম্মত পদ্ধতি, সরঞ্জাম বা পুষ্টি মাধ্যম বা নিউট্রিশনাল মিডিয়াম ছিল না। বিভিন্ন গবেষণাগারে ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হতো, যার ফলে গবেষণার ফলাফল রিপিটেশন করা বা রেপ্লিকেট করা কঠিন ছিল। এই প্রেক্ষাপটে হেলা কোষের আবির্ভাব ছিল যুগান্তকারী। এটি বিজ্ঞানীদের প্রথমবার একটি নির্ভরযোগ্য, স্থিতিশীল এবং সহজলভ্য মানব কোষ কালচার মডেল প্রদান করে, যা দীর্ঘমেয়াদী এবং পুনরাবৃত্তিযোগ্য গবেষণার দ্বার উন্মোচন করে দেয়। হেলা কোষের সবচেয়ে উল্লেখযোগ্য অবদানগুলোর মধ্যে অন্যতম হল পোলিও টিকার আবিষ্কারে সহায়তা করা। ১৯৫৩ সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে হেলা কোষ পোলিও ভাইরাস দ্বারা সহজেই সংক্রমিত হয় এবং এতে ভাইরাসটি প্রচুর পরিমাণে জন্মানো যায়। এই আবিষ্কার ডক্টর জোনাস সল্কের পোলিও টিকা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। টিকার কার্যকারিতা পরীক্ষার জন্য প্রচুর পরিমাণ কোষ প্রয়োজন ছিল, যা হেলা কোষ সহজেই সরবরাহ করতে পারত। এই চাহিদা মেটাতে ১৯৫৩ সালে অ্যালাবামার টাস্কেগি ইনস্টিটিউটে একটি বৃহৎ পরিসরে হেলা কোষ উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়। এই কেন্দ্র থেকে সরবরাহকৃত হেলা কোষ ব্যবহার করে ডক্টর সল্ক ১৯৫৫ সালে প্রথম কার্যকরী পোলিও টিকা তৈরি করতে সক্ষম হন। হেলা কোষ নিজেই একটি ক্যান্সার কোষ হয়, এটি ক্যান্সার জীববিদ্যা বোঝার জন্য একটি আদর্শ মডেল হিসেবে কাজ করেছে। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত বহু কেমোথেরাপির ঔষধের কার্যকারিতা এবং ক্রিয়াকৌশল পরীক্ষার জন্য হেলা কোষ ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। হেলা কোষ নিজেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অর্থাৎ HPV-18 দ্বারা সংক্রমিত ছিল, কারণ ওটা ছিল হেনরিয়েটা ল্যাক্সের ক্যান্সার কোষ। ১৯৮০-এর দশকে জার্মান বিজ্ঞানী ডক্টর হ্যারাল্ড জুর হাইজেন হেলা কোষ ব্যবহার করে প্রমাণ করেন যে HPV জরায়ুমুখের ক্যান্সারের কারণ। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তিনি ২০০৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন। তার গবেষণাতেই HPV টিকা তৈরির পথ খুলে যায়, যা বর্তমানে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের অন্যতম কার্যকর ঔষধ। হেলা কোষ HIV ভাইরাস দ্বারা সহজে সংক্রমিত না হলেও বিজ্ঞানীরা এতে CD4 প্রোটিন যুক্ত করে HIV সংক্রমণ ঘটিয়ে দেন, যা HIV ভাইরাসটির জীবনচক্র, কোষে প্রবেশের কৌশল, রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে এর মিথস্ক্রিয়ার বোঝার জন্য অত্যন্ত সহায়ক ছিল। এছাড়াও মানবদেহে ইবিওলা ভাইরাসের প্রবেশের পদ্ধতির সাথে HIVর মিল খুঁজে বের করতেও হেলা কোষ ব্যবহৃত হয়। হেলা কোষ হাম, মামস, হার্পিস, জিকা সহ অসংখ্য ভাইরাস ও জীবাণুর সংক্রমণ পদ্ধতি, জীবনচক্র এবং এদের বিরুদ্ধে ঔষধ টিকা তৈরির গবেষণায় ব্যবহৃত হয়। হেলা কোষ যেহেতু মানব কোষ, সেহেতু নতুন কোনো আবিষ্কৃত ঔষধের কার্যকারিতা, সম্ভাব্য বিষক্রিয়া, মানব কোষের উপরে রাসায়নিক পদার্থ, তেজস্ক্রিয়তার প্রভাব, প্রসাধনী সামগ্রীর ইম্প্যাক্ট এসব পরীক্ষার জন্যও একটি শক্তিশালী মডেল। হেলা কোষ জেনেটিক্স গবেষণায় বিপ্লব এনেছে। জিন ম্যাপিং, জিন কিভাবে কাজ করে, কিভাবে নিয়ন্ত্রিত হয়, জিনের প্রকাশ এবং DNA প্রতিলেপন এসব প্রক্রিয়া বোঝার জন্য হেলা কোষ ছিল অপরিহার্য। ১৯৬০-এর দশকে হেলা কোষ মহাকাশে পর্যন্ত পাঠানো হয়। ফলাফল, জিরো গ্র্যাভিটিতে এই কোষ আরো দ্রুত বিভাজিত হতে শুরু করে। মহাশূন্যে কোষের উপরে বিকিরণ বা জিরো গ্র্যাভিটির প্রভাব পরীক্ষার জন্য হেলা কোষকে মহাশূন্যে পাঠানো হয়েছিল। ১৯৬৫ সালে হেনরি হ্যারিস এবং জন ওয়াটকিন্স হেলা কোষ এবং ইঁদুরের কোষ মিলিয়ে প্রথম মানব প্রাণী হাইব্রিড কোষ তৈরি করেছিলেন, যা হিউম্যান জিনোম প্রজেক্টের ভিত্তি রচনা করে। ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবি পদ্ধতি উন্নয়নেও হেলা কোষ পরোক্ষ অবদান ছিল। হেলা কোষের বৈজ্ঞানিক গুরুত্বের সমান্তরালে চলে এর বাণিজ্যিকীকরণ। হেলা কোষের আবিষ্কারের পর ডক্টর জর্জ গে এটিকে কোনো ব্যক্তিগত লাভ ছাড়াই অন্যান্য গবেষকদের মধ্যে বিতরণ করে। তার লক্ষ্য ছিল বিজ্ঞানের অগ্রগতি।
1950-এর দশকে পোলিও টিকার গবেষণাকে সমর্থন দেওয়ার জন্য টাস্কেগি ইনস্টিটিউট একটি বৃহৎ হেলাকোষ উৎপাদন কেন্দ্র স্থাপিত করেছিল, যেটার বিষয়ে বলেছিলাম। এটা কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে তারা তৈরি করেনি, কিন্তু শীঘ্রই হেলাকোষের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। এই চাহিদাকে ব্যবসায়িক সুযোগ হিসেবে নিয়ে স্যামুয়েল রিডার এবং মনরো ভিনসেন্ট মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসোসিয়েটস নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করে, যা ছিল প্রথম বাণিজ্যিক এবং শিল্প স্তরে কোষ বিতরণ কেন্দ্র। তারা এনআইএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের মতো বড় গবেষণাগারে কোষ সরবরাহ শুরু করে এবং ধীরে ধীরে টাস্কেগি ইনস্টিটিউটের মতো অলাভজনক কেন্দ্রকে প্রতিযোগিতায় পেছনে ফেলে দেয়। পরবর্তীতে আমেরিকান টাইপ কালচার কালেকশন ATCC এর মতো কোষ ব্যাংকগুলো হেলাকোষের প্রধান সংগ্রহস্থল এবং সরবরাহকারীতে পরিণত হয়। সাম্প্রতিক সময়ে থার্মো ফিশার সায়েন্টিফিকের মতো বায়োটেকনোলজি কোম্পানিগুলো হেলাকোষ থেকে বিপুল মুনাফা অর্জন করেছে বলে অভিযোগ ওঠে। অনুমান করা হয় যে এ পর্যন্ত 50 টনেরও বেশি হেলাকোষ উৎপাদন করা হয়েছে এবং 11,000 থেকে 17,000-এরও বেশি সায়েন্টিফিক গবেষণার প্যাটেন্ট হেলাকোষের সাথে সম্পর্কিত। এই কোষ থেকে অর্জিত মুনাফার পরিমাণ অকল্পনীয় রকমের বেশি। হেলাকোষের এই বিপুল বৈজ্ঞানিক এবং বাণিজ্যিক সাফল্যের সম্পূর্ণ বিপরীত চিত্র ছিল হেনরিয়েটা ল্যাক্সের পরিবারের জীবনে। তারা প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে হেলাকোষের অস্তিত্ব সম্পর্কে কিছু জানতই না। যে ব্যক্তির জৈব উপাদান থেকে এত বিপুল পরিমাণ বৈজ্ঞানিক এবং বাণিজ্যিক সুবিধা অর্জিত হলো, সেই ব্যক্তি ও তার পরিবারের কোনো প্রকার স্বীকৃতি বা আর্থিক সুবিধা না দেওয়াটা ছিল একরকম অন্যায়। কিন্তু ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্টে মোর ভি রিজেন্টস মামলায় রোগীর ফেলে দেওয়া কোষের উপরে তার মালিকানা অস্বীকার করা হয়েছিল, যা এই বিতর্ককে আরও উস্কে দেয়। গবেষকরা আজও গবেষণার জন্য হেলাকোষ সংগ্রহ করে থাকেন। এর প্রধান উৎস হলো প্রতিষ্ঠিত কোষ ব্যাংক বা সেল ব্যাংক, যেমন আমেরিকার টাইপ কালচার কালেকশন ATCC, এবং বিভিন্ন বাণিজ্যিক সরবরাহকারী সংস্থা যেমন সিগমা অলরিচ, ফিশার সায়েন্টিফিক, মাই বায়োসোর্স, অ্যাসেজেন্স ইত্যাদি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন হেলাকোষের বিভিন্ন হেলাস্টেইন। গবেষকরা নির্দিষ্ট হেলাস্টেইন অনলাইন বা ক্যাটালগ দেখে অর্ডার করতে পারে। একটি ভায়ালের দাম সাধারণত $555 থেকে $680 বা তারও বেশি হয়ে থাকে। 2013 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH এবং হেনরিয়েটা ল্যাক্সের পরিবারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির কারণটি ছিল 2013 সালে ল্যাক্স পরিবারের অনুমতি ছাড়াই হেলাকোষের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স প্রকাশিত হয়ে গিয়েছিল, যা হেনরিয়েটা ল্যাক্সের পরিবারের সদস্যদের জেনেটিক্স গোপনীয়তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করে। চুক্তি অনুযায়ী NIH এর অর্থায়নে পরিচালিত গবেষকরা যদি হেলাকোষের সম্পূর্ণ জিনোম ডাটা তৈরি করেন, তবে তাদের সেই ডাটা NIH এর একটি নিয়ন্ত্রিত প্রবেশাধিকার যুক্ত ডেটাবেজে সংরক্ষণ করতে হবে। যেসব গবেষকরা হেলা জিনোমের ডেটা ব্যবহার করেন, তাদের প্রকাশনা এবং উপস্থাপনায় হেনরিয়েটা ল্যাক্স ও তার পরিবারের অবদানের কথা স্বীকার করতে হবে এবং উল্লেখ করতে হবে। এই চুক্তির লক্ষ্য হলো বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতি এবং ল্যাক্স পরিবারের গোপনীয়তা এবং সম্মানের মধ্যে একটি ভারসাম্য স্থাপন করা এবং স্বচ্ছতা তৈরি করা। এই চুক্তিটিতে হেলাকোষের জিনোম ডেটা ব্যবহারের বিষয়টিকে সম্বোধন করলেও হেলাকোষ রেখার বাণিজ্যিক ব্যবহার থেকে অর্জিত মুনাফা ও ল্যাক্স পরিবারকে ক্ষতিপূরণ না দেওয়ার বিষয়টি একটি পৃথক এবং চলমান বিতর্কের বিষয় হিসেবে রয়ে যায়। 2021 সালে ল্যাক্স পরিবার থার্মো ফিশার সায়েন্টিফিক নামক একটি বৃহৎ বায়োটেকনোলজি কোম্পানির বিরুদ্ধে আনজাস্ট এনরিচমেন্টের অভিযোগে মামলা দায়ের করে। তাদের যুক্তি ছিল, হেলাকোষের উৎস জানার পরেও কোম্পানিটি দীর্ঘদিন ধরে এর বাণিজ্যিকীকরণ অব্যাহত রেখেছে, হেনরিয়েটা ল্যাক্সের পরিবারকে কোনো ধরনের অর্থবিত্ত না দিয়ে। 2023 সালের আগস্ট মাসে এই মামলায় একটি কনফিডেন্সিয়াল সেটেলমেন্ট হয়ে যায়। হেনরিয়েটা ল্যাক্স 1951 সালে মারা গিয়েছিলেন, কিন্তু তার কোষ আজও ল্যাবে বেঁচে আছে। গবেষণাগার এবং বাণিজ্যিক উৎপাদন মিলিয়ে এখন পর্যন্ত মোট উৎপাদিত হেলাকোষের একটি আনুমানিক ওজনের হিসাব চাইলাম গড়কে আয়ের কাছে। সে অনুমান করেছে 10,000 থেকে 1 লক্ষ মেট্রিক টন হেলাকোষ এ যাবৎকালে উৎপাদিত হয়েছে। হেনরিয়েটার শরীরে যত কোষ ছিল তার চেয়ে অনেক 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 বেশি। এই অমর কোষগুলো বিজ্ঞানের জন্য এক অবিশ্বাস্য উপহার, যা আমাদের জীবন বদলে দিচ্ছে। এই গল্প শেষ নয়, বরং শুরু, কারণ হেলাকোষ আজও নতুন নতুন আবিষ্কারের পথ দেখাচ্ছে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। সেই সাথে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।